আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি তোমাদের যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ। আমরা কিন্তু এর আগে একটা লেকচারে চার্লসের সূত্র সম্পর্কে একটু ডিটেল করছিলাম। আজকে আমরা ওই চার্লসের সূত্র থেকে যে পার্টটা বের করা হয়েছিল যে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ভি হচ্ছে কি ভি নট প্লাস ভি নট টি বাই 273, এই বিষয়টা কিন্তু আমরা চার্লসের সূত্র থেকে পাইছি। টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ভি মানটা হবে কি ভি নট প্লাস ভি নট টি বাই 273। আর এই বিনোটটা কি ছিল? বিনোটটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। এই বিনোটটা ছিল কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। এই বিষয়টা কিন্তু গত ক্লাসে প্রতিপাদন করে আসা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই সূত্র থেকে আমরা যদি T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন বলি, তাহলে টি এর জায়গায় কি T1 হবে, আর আমরা আয়তনটাকে কি V1 ধরে নিলাম। মানে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন V1 কি হবে V0 প্লাস V0 T1 বাই 273, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা আরেকটা বিষয় বলি। আমরা জানি কি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে সাধারণত স্মল টি দ্বারা প্রকাশ করা হয়। ডিগ্রি সেলসিয়াসকে স্মল টি দ্বারা প্রকাশ করা হয়, আর কেলভিন তাপমাত্রাকে কি ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। আর ডিগ্রি সেলসিয়াসের সাথে আমরা যদি 273 যোগ করি তখন এই তাপমাত্রাটা কিসে চলে যায়? কেলভিনে চলে যায়। ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে তখন তাপমাত্রাটা কেলভিনে চলে যায়, এবং কেলভিন তাপমাত্রাকে কি ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, এখন দেখো এই জায়গায় আমরা যদি বি নট কমন নেই কি আসে T1 বাই 273। আচ্ছা, 273 প্লাস কি T1 বা V1। এই যে দেখো T1 কি ডিগ্রি সেলসিয়াসে স্মল টি, ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ছিল, এটার সাথে 273 যোগ করলে কি হবে কেলভিন তাপমাত্রা। কেলভিন তাপমাত্রাকে কি ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। বা V1 T1 কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি থাকতেছে, এই পাশে থাকতেছে V0 বাই 273, ঠিক আছে? V0 বাই 273। আচ্ছা, সেম ভাবে আমরা যদি T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কি হবে? কোনো গ্যাসের আয়তন হবে V2 ইকুয়াল টু কি V0 প্লাস V0 T বাই 273। দেখো আমরা যদি V0 কমন নেই 1 প্লাস T2 বাই 273, আর 273 প্লাস T2, তারপরে আমরা এই পাশে লিখতেছি দেখো V2 ইকুয়াল টু কি V2 ইকুয়াল টু V0, আর উপরে দেখো T2 মানে কি ডিগ্রি সেলসিয়াস, আর 273 যোগ করলে কি কেলভিনে চলে যাবে, এটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হবে বাই কি 273, বা T2 টাকে এর পাশে নিয়ে আসলে V2 বাই T2 V0 বাই 273। এইবার দেখো আমরা এই জায়গা থেকে কি পাইছি, এই জায়গা থেকে দেখো V1 বাই T1 ইকুয়াল টু কি V0 বাই 273, আর এই জায়গা আমরা কি পাইছি T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V2 বাই T2 ইকুয়াল টু কি V0 বাই 273। এবার আমি এই পাশে লিখতেছি, ঠিক আছে? এই বিষয়টা আমি একটু মুছে ফেলতেছি, তোমরা একটু এগুলো উঠাই নিও। আচ্ছা, এইবার দেখো আমরা এই দুটো ইকুয়েশন থেকে কি পাই, আমরা পাচ্ছি V1 বাই T1 V2 বাই T2 বাই T2, মানে কি আয়তন এবং তাপমাত্রার ভাগফল আমরা এই ক্ষেত্রেও কি একটা ধ্রুবক মান পাচ্ছি, এই ক্ষেত্রেও কি একটা ধ্রুবক মান পাচ্ছি। তার মানে কি আমরা যদি আরো আমরা বের করতাম তাহলে কি V3 বাই T3 এরকম মানটা আসতো কি V0 বাই 273, অর্থাৎ কি একটা কনস্ট্যান্ট মান পাচ্ছি আমরা প্রত্যেক ক্ষেত্রে। আয়তন তাপমাত্রা ভাগফল কি একটা কনস্ট্যান্ট মান পাইতেছি, তাপমাত্রা চেঞ্জ করলেও আয়তন চেঞ্জ হইতেছে, কিন্তু দুইটার ভাগফল কি এই V0 বাই 273 পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, B বাই T ইকুয়াল টু কি কনস্ট্যান্ট কে লেখা যায়, বা B ইকুয়াল টু কি কনস্ট্যান্ট K ইন্টু T, বা B সমানুপাতিক T। আমরা এই বিষয়টা পাইতেছি। এটাই হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ। চার্লসের সূত্রটা কিন্তু গত লেকচারে দেখাইছি, এটা হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ। এইটাকে আবার চার্লসের সূত্র কিন্তু বলা হয়, কারণ চার্লসের সূত্র থেকে প্রতিপাদিত একটা ফ্যাক্টর আর কি, এটাও চার্লসের সূত্রই, আমরা একটু ভিন্নভাবে প্রকাশ করলাম, ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে বলা যায়, কি বলা যায় বলতো? এটাকে বলা যায় স্থির চাপে, দেখো চার্লসের সূত্র যে গত ক্লাসে পড়েছিলাম ওই জায়গায় কিন্তু স্থির চাপ কথাটা ছিল। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক, এটাই হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ানো হয় আয়তন বৃদ্ধি পাবে, তাপমাত্রা যদি কমানো হয় আয়তন কি হ্রাস পাবে। তাপমাত্রা বৃদ্ধি পাইলে আয়তন বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস পেলে আয়তন হ্রাস পাবে, ঠিক আছে? এই হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ। এইবার দেখো এইটার একটু আমরা প্র্যাকটিক্যালি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমরা চার্লসের সূত্রের বিকল্প রূপটা দেখলাম, এবার এটার প্র্যাকটিক্যালি একটু ব্যাখ্যা দেওয়ার আমি চেষ্টা করব।
আচ্ছা খেয়াল করো, আমরা একটা পাত্র নিলাম, এই পাত্রে একটা পিস্টন লাগানো আছে, এটা হচ্ছে পিস্টন। এই পিস্টনটা এই দুই প্রান্তে ঘর্ষণহীনভাবে উপরে নিচে উঠানামা করতে পারে। এখন এই জায়গায় কিছু গ্যাস আছে, এই জায়গায় তাপমাত্রা একটা নির্দিষ্ট তাপমাত্রা ধরো দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আর এদিকে চাপ ফিক্সড পি, চাপ দেওয়া আছে। এবার আমি তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ধরো T1 দেওয়া আছে, হ্যাঁ। এই তাপমাত্রাটাকে আমি 35 ডিগ্রি সেলসিয়াস করলাম, বাড়াইলাম, T2 করলাম। আচ্ছা এই ক্ষেত্রে ধরো আয়তনটা দেওয়া ছিল B1, আগে যখন T1 ছিল আয়তন ছিল B1। এবার আমি তাপমাত্রা বাড়াইয়া 35 ডিগ্রি সেলসিয়াস করলাম। আচ্ছা এই যে তাপমাত্রা বাড়াইলাম, এখন এই গ্যাসের যে অণুগুলো আছে অণুগুলোর কি গতিশক্তি বৃদ্ধি পাবে। আর গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানে কি অণুগুলোর মুভমেন্ট বেড়ে যাবে, অণুগুলোর মুভমেন্ট বেড়ে যাবে। গতিশক্তি বাড়লে কি অণুগুলোর গতি বেড়ে যাবে, মানে মুভমেন্ট বেড়ে যাবে। তখন এই অণুগুলা কি করবে, পাত্রের গায়ে ধাক্কা দিবে। পাত্রের গায়ে ধাক্কা দিলে চাপ কিন্তু আমি বাড়াবো না, দ্বিতীয় যা আছে তাই থাকবে। পাত্রের গায়ে ধাক্কা দিবে, ধাক্কা দিলে তখন এই পিস্টনটা আস্তে করে কি উপরে উঠে যাবে, আস্তে করে কি হবে উপরে উঠে যাবে। তখন আস্তে করে যদি উপরে উঠে যায় তার মানে আয়তন কি বৃদ্ধি পাবে। তাহলে আমি তাপমাত্রা যখন বাড়াইতেছি আয়তন কি তখন বাড়তেছে, অর্থাৎ তাপমাত্রা এবং আয়তন পরস্পর কি সমানুপাতিক। কিন্তু এক্ষেত্রে কি স্থির ছিল, চাপ স্থির ছিল। আরেকটা ফ্যাক্টর দেখো, আমি কি এই জায়গায় যে অণুগুলো ছিল কোনো অণু কি আমি বাইরে থেকে কোনো গ্যাসের অণু প্রবেশও করাই নাই, কোনো গ্যাসের অণুকে বের করেও দেই নাই। তার মানে গ্যাসের অণুগুলো কি ফিক্সড ছিল বা স্থির ছিল, তার মানে মোল সংখ্যাও কি স্থির। অথবা আমি যদি চিন্তা করি প্রথমে যে গ্যাসের অণুগুলোর ভর ছিল 25 ডিগ্রিতে, যে গ্যাসের অণুগুলোর ভর ছিল যা ছিল ধরো 0.2 গ্রাম গ্যাস আমি নিয়েছিলাম, ঠিক আছে। ভর যেটা ছিল, আমি যখন 35 ডিগ্রি বাড়াইছি, তাপমাত্রা বাড়াইছি, গ্যাসের অণুগুলোর ভরের কোনো চেঞ্জ হয় নাই। অথবা আমি বাইরে থেকে কোনো অণু প্রবেশও করাই নাই, কোনো অণু এই পাত্র থেকে বেরও করে দেয় নাই। তাহলে গ্যাসের অণুগুলোর ভরও কি ফিক্সড থাকবে। তার মানে মোল সংখ্যা স্থির এবং কি গ্যাসের অণুর ভরও কি স্থির থাকবে। তার মানে আয়তন এবং তাপমাত্রা পরস্পর সমানুপাতিক যখন চাপ, মোল সংখ্যা অথবা ভর কি থাকবে, স্থির থাকবে। এটাই কার সূত্র, চার্লসের সূত্র। চার্লসের সূত্রের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে তাপমাত্রা এবং আয়তন পরস্পর সমানুপাতিক হবে, এটাই কি চার্লসের সূত্র। আচ্ছা এইবার দেখো, আমরা এই লেকচারের মধ্যে চার্লসের সূত্রের গ্রাফ আঁকবো, ঠিক আছে। আমরা যেমন বয়লের সূত্রে গ্রাফ আঁকছি, এরকম চার্লসের সূত্রেরও অনেকগুলো গ্রাফ আছে। আমরা এই গ্রাফগুলো একটু আঁকার চেষ্টা করি, চার্লসের সূত্রের গ্রাফ। আচ্ছা প্রথম যে গ্রাফটা আমরা আঁকবো, বি বনাম টি গ্রাফ। আমাদের কিন্তু গ্রাফের বেসিক বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা ইজিলি গ্রাফগুলো এঁকে ফেলতে পারবো, হ্যাঁ। আচ্ছা আমরা দেখি, তাহলে বনামের আগের অংশ হবে ওয়াই অক্ষ বরাবর, বনামের পরের অংশ হবে এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা চার্লসের সূত্রটা কি জানি, বি সমানুপাতিক টি, একটু আগে আমরা এটা প্রমাণ করে আসলাম। বা বি ইকুয়াল টু কি সমানুপাতিক ধ্রুবক কে টি। এবার দেখো আমরা যদি বি দেখি, বি কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, বি মানে ওয়াই এর একটা মান, টি কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স এর একটা মান, আর কেটাকে আমরা ধরি ঢাল এম। তাহলে ওয়াই ইকুয়াল টু কি আসতেছে এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা কি, এটা কি মূল বিন্দু, ওয়াই ইকুয়াল টু এম এক্স হচ্ছে কি মূল বিন্দুকে ছেদকারী সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এরকম হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কি স্থির, চাপ স্থির। আচ্ছা আমি একটু ডট ডট দিছি, ডট ডট দেওয়াটার মানে হচ্ছে তোমার এই ডট ডট দেওয়াটার মানেটা কি, ডট ডট দেওয়ার মানেটা হচ্ছে আয়তন কি প্র্যাকটিক্যালি আয়তন কখনো জিরো হবে না। তাহলে আমি যদি এই জায়গা থেকে লিখতাম তাহলে কি হইতো, গ্রাফটা এই জায়গা থেকে শুরু হয়েছে, দ্যাট মিন্স কি আয়তন জিরো, কিন্তু প্র্যাকটিক্যালি কি বাস্তবে কি আয়তন জিরো সম্ভব নয়। যদিও তুমি তাপমাত্রাকে জিরো বানাইতে পারবা, 0 কেলভিন বানাইতে পারবা, কিন্তু আয়তনকে প্র্যাকটিক্যালি জিরো সম্ভব নয়। এই কারণে গ্রাফটা একটু উপর থেকে শুরু হবে এবং ডট ডট দিলে কি দেখা যায় এটা মূল বিন্দু থেকে আসতেছে, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা এটা তেমন ইম্পর্টেন্ট বিষয় না, এটা তোমরা আগে থেকেই জানো। আচ্ছা তাহলে আমাদের গ্রাফের কাজ কিন্তু শেষ। এবার দেখো আমরা একটা গ্রাফের 3টা কাজ করি, আমরা দ্বিতীয় কাজে যাই। এদিকে হচ্ছে কি আয়তন, এদিকে তাপমাত্রা। এবার তোমাকে ধরো 3টা গ্রাফ দিল আগের মতন, এটা হচ্ছে চাপ P1, চাপ P2, চাপ P3। কে বড় হবে, P1 বড় হবে না P2 বড় হবে না P3 বড় হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। আগেও কিন্তু আমরা এরকম কাজ করছি। এবার আমরা একটা স্ট্রেট লাইন টানবো, ঠিক আছে, স্ট্রেট লাইন টানবো।
তাহলে স্ট্রেট লাইন বরাবর কি স্থির, এদিকে তাপমাত্রা না, তার মানে স্ট্রেট লাইন বরাবর কি তাপমাত্রা স্থির। এবার আমরা ডট ডট মিলাই, এটা যেহেতু P3 গ্রাফ থেকে আসছে এটাকে ধরে আয়তন V3, P2 গ্রাফ থেকে আসছে আয়তন ধরি V2, এটা P1 গ্রাফ থেকে আসছে এই কারণে আয়তন ধরি V1। ঠিক আছে, এই জায়গা থেকে দেখো তো আমরা কি পাইতেছি, অবশ্যই কি V3 এর মান বড়, তারপরে কি V2, তারপরে হচ্ছে V1, এই জিনিসটা আমরা পাইতেছি। আচ্ছা, যখন তাপমাত্রা স্থির থাকে, আমরা কি জানি কার সূত্র, তাপমাত্রা স্থির থাকলে কি বয়লের সূত্র, স্থির তাপমাত্রা আয়তন এবং চাপ পরস্পর কি ব্যস্তানুপাতিক, তার মানে যার আয়তন বেশি তার চাপ কম, যার আয়তন কম তার চাপ বেশি, পরস্পর কি ব্যস্তানুপাতিক বা বিপরীত অনুপাতিক। তাহলে এইবার দেখো এই জায়গায় যার আয়তন বেশি তার চাপ কি হবে, কম হবে, যার আয়তন কম তার চাপ কি হবে, বেশি হবে। কার আয়তন সবচেয়ে বেশি, V3 সবচেয়ে বেশি, তাহলে P3 কি হবে, সবচেয়ে কম, তারপরে হবে কি P2, সবচেয়ে বেশি হবে কি P1। এই হচ্ছে আমাদের গ্রাফের কাজ। ঠিক আছে, এটা গেল 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ, এই চাপ দেওয়া থাকবে না, চাপ না দিয়ে এখন এই গ্রাফটা তোমাকে দিয়ে দিবে, বলবে এই গ্রাফটি কার সূত্র মেনে চলে, তুমি ব্যাখ্যা করতে হবে এই গ্রাফটি কোন সূত্র মেনে চলে। আচ্ছা, এরকম কাজ আমরা করছি, এটা ধরি আমরা T1 তাপমাত্রা, আয়তন হচ্ছে V1, তাপমাত্রা আমি বাড়াই T2, আয়তন হয় কি V2, তাপমাত্রা আমি আরো বাড়াবো T3, আমি আয়তনের কি নতুন একটা মান পাবো V3। দেখো তুমি তাপমাত্রা বাড়াইতেছো, আয়তনও কি বাড়তেছে, তাহলে তাপমাত্রা এবং আয়তন পরস্পর কি সমানুপাতিক, তাপমাত্রা বাড়াচ্ছ আয়তনও বাড়তেছে, তাপমাত্রা এবং আয়তন পরস্পর কি সমানুপাতিক, কখন, যখন P এবং N কি থাকে, স্থির থাকে। এটা কার সূত্র, এটাই কিন্তু ছিল চার্লসের সূত্র। স্থির তাপমাত্রা, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক, এটাই চার্লসের সূত্র ছিল। সুতরাং এই গ্রাফটি কার সূত্র মেনে চলে, চার্লসের সূত্র মেনে চলে। এটা হচ্ছে আমাদের প্রথম গ্রাফের কাজ শেষ, V বনাম T গ্রাফের কাজ শেষ। এবার দেখো আমরা দ্বিতীয় কাজ শিখব, V বনাম 1/T গ্রাফ, V বনাম 1/T গ্রাফ, 1/T গ্রাফ, সরি। এবার এই গ্রাফটা আমরা দেখব, V বনাম 1/T গ্রাফ। আমরা আবার আগের মতো এঁকে ফেলি, এদিকে হবে B, এদিকে হবে 1/T। এবার আমরা ইকুয়েশন লিখি, ইকুয়েশনটা কি ছিল, B সমানুপাতিক T, তাহলে V ইকুয়াল টু কি KT, আমরা B/T ইকুয়াল টু কি K, B 1/T ইকুয়াল টু কি K। এবার এই B মানে কি Y এর একটা মান, শুধু T না কিন্তু 1/T হচ্ছে কি X এর একটা মান, K কে ধরি C, তাহলে XY ইকুয়াল টু কি C। এটা কার সমীকরণ, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। আর অধিবৃত্তের গ্রাফ কেমন হয়, অধিবৃত্তের গ্রাফ এরকম হবে। এই ক্ষেত্রে কি স্থির, চাপ স্থির। ঠিক আছে, গ্রাফ আঁকার কাজ শেষ। এবার সেম আগের মতো আমাদেরকে যদি এরকম 3টা গ্রাফ দেওয়া হয়, এদিকে হচ্ছে V, এদিকে হচ্ছে 1/T, এরকম যদি তোমাকে 3টা গ্রাফ দেওয়া হয়, P1, P2, P3, আগের মতো আমরা কাজ করব, একটা স্ট্রেট লাইন টেনে নিব আগে, তারপরে কি যেহেতু P3 থেকে আসতেছে এটা ধরি B3, P2 গ্রাফ থেকে আসছে V2, P1 গ্রাফ থেকে আসছে এটা ধরবো V1। তাহলে এই জায়গায় দেখো কে বড়, B3, তারপরে V2, লাস্টে হচ্ছে কি V1। আচ্ছা, এই গেল একটা বিষয়। এখন দেখো এই যে 1/T, শুধু T কি তাপমাত্রা, তাহলে 1/T মানে তাপমাত্রা 1/T, তাও তো কি হবে, তাপমাত্রাই তো হবে, তাই না, অন্য কোনো চাপ বা আয়তন তো আসবে না, তাপমাত্রাই থাকবে। তাহলে এই ক্ষেত্রে 1/T স্থির, তার মানে কি তাপমাত্রা T স্থির। আর T যখন স্থির হয়, T স্থির হলে আমরা কি জানি, চার্লসের সূত্র, চাপ এবং আয়তন পরস্পর কি ব্যস্তানুপাতিক, তার মানে যার আয়তন বেশি হবে তার চাপ কি হবে, কম হবে, যার আয়তন কম হবে তার চাপ কি হবে, বেশি হবে। এই জায়গায় কার আয়তন সবচেয়ে বেশি, B3 সবচেয়ে বেশি, তাহলে P3 কি হবে, B3 সবচেয়ে বেশি, তার মানে P3 কি হবে, সবচেয়ে কম, তার চেয়ে বেশি P2, তার চেয়ে বেশি P1। এই হলো আমাদের B বনাম 1/T গ্রাফ, এটার কাজ আমাদের শেষ। ঠিক আছে, এইবার নেক্সট গ্রাফ মুছে ফেললাম।
তোমরা কিন্তু বিষয়গুলো উঠাই নিও, ঠিক আছে। এবার আমরা নেক্সট গ্রাফ আঁকবো। এবার নেক্সট গ্রাফ হবে বি বাই টি বনাম বি গ্রাফ, অথবা বি বাই টি বনাম টি গ্রাফও থাকতে পারে, দুইটা একই হবে। বি বাই টি বনাম বি যা হবে, বি বাই টি বনাম টি হবে। এই জিনিসটাও আমরা একটু আগে ক্লিয়ার করলাম। আচ্ছা, এখন দেখো বি বাই টি বনাম কি বি গ্রাফে আমরা কি, হ্যাঁ টিটা সেমই হবে। এবার আমরা ইকুয়েশনটা লিখি। আমাদের ইকুয়েশন কি ছিল? চার্লসের সূত্র, বি সমানুপাতিক টি, বি ইকুয়াল টু কি কে ইন্টু টি, বি বাই টি ইকুয়াল টু কি কে। এই জায়গা থেকে আমরা কি বুঝি বলো তো? এই জায়গা থেকে আমরা বুঝি তাপমাত্রা তুমি আস্তে আস্তে যদি বৃদ্ধি করো, কিন্তু আয়তন ভাগ তাপমাত্রা এটার যে রেজাল্টটা হবে, রেজাল্টটা ফিক্সড থাকবে, রেজাল্টটা চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে। অথবা তুমি যদি আয়তনকেও বাড়াও, কিন্তু আয়তন এবং তাপমাত্রার যে ভাগফলের মান কি কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে, চেঞ্জ হবে না। তাহলে তুমি আয়তনের একটা মান ধরলা, বি বাই টি এর একটা মান পাইলা, আয়তন বাড়াইলা, বি বাই টি বাড়বেও না কমবেও না, একই থাকবে। আয়তন আরো বাড়াইছো, বি বাই টি এর মান কি সেমই থাকবে। তার মানে রেখাটা কি হবে? সেম যেহেতু থাকবে, এরকম স্ট্রেট লাইন হবে, এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা পাবা। এই জায়গায় কি স্থির? চাপ স্থির, ঠিক আছে, চাপ স্থির। এইবার দেখো যদি তিনটা গ্রাফ থাকে, সেকেন্ড কাজ, এদিকে হচ্ছে বি বাই টি আর বনাম বি গ্রাফ, তিনটা গ্রাফ আমরা দিলাম, P1 P2 P3। কার মান বড় হবে কার মান ছোট হবে এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এবার দেখো আমরা জানি কি PV ইকুয়াল টু N আর T। আমরা এই পাশে বি রাখি, তাপমাত্রা টি কে এই পাশে নিয়ে আসি, আর হচ্ছে N আর কে রাখি, আর 1/P, ঠিক আছে, 1/P। এবার দেখো তো এই জায়গা থেকে আমরা কি পাই। আচ্ছা, এই n মানে কি মোল সংখ্যা, আমরা জানি মোল সংখ্যাকে চেঞ্জ করা হয় না, স্থির থাকে। ওই পাত্র থেকে কোনো অণু বেরও করা হয় না, প্রবেশও করা হয় না, মোল সংখ্যা স্থির থাকে। আর হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক, এটা তো ধ্রুবক, তাহলে এই দুইটা অংশ কি ধ্রুবক হইতেছে। তাহলে এবার দেখো বি বাই টি টোটালটা কিন্তু সমানুপাতিক 1/P, ভালো করে বুঝো, বি বাই টি সমানুপাতিক 1/P। অর্থাৎ এই বি বাই পি একসাথে চিন্তা করবা, বি বাই টি একসাথে চিন্তা করবা, ঠিক আছে, আলাদা চিন্তা করবো না। অর্থাৎ চাপকে বাড়ানো হলে বি বাই টি কি কমবে, চাপকে বাড়ানো হলে বি বাই টি কি কমবে, চাপ যদি কম হয় বি বাই টি কি বাড়বে। তাইলে চাপ নির্ভর করবে বি বাই টি এর মানের উপরে। এবার দেখো তো সবচেয়ে বেশি বি বাই টি এর মান কার? এই গ্রাফের ক্ষেত্রে না? তার মানে বি বাই টি মান যদি বেশি হয় চাপ কি হবে? কম হবে। তার মানে বি বাই টি বেশি কি সবচেয়ে এই গ্রাফের, তার মানে P3 এর মান কি সবচেয়ে কম হবে। তারপরে বি বাই টি এর মান কি এই গ্রাফের, P2 এর মান কি বেশি হবে। সবচেয়ে কম বি বাই টি এর মান কি P1 এর, এই গ্রাফের P1 এর মান কি সবচেয়ে বেশি হবে। এ হচ্ছে এটার তুলনা, ঠিক আছে। বি বনাম বি বাই টি বনাম বি গ্রাফ, অথবা টি গ্রাফ দিলেও কি সেমই হবে, তোমরা টি গ্রাফও লিখতে পারো, কাজ কিন্তু সেমই হবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আমাদের বি বাই টি বনাম বি গ্রাফের কাজ শেষ। এবার আমরা লগের গ্রাফে যাব। এবার আমরা লগের গ্রাফে যাব। দেখো লগ ভি বনাম লগ টি গ্রাফ, এটা কেমন হয় দেখো। আমরা প্রথমে গ্রাফটার ফরম্যাটটা তৈরি করি। এক্স অক্ষ বরাবর হবে লগ বি, ওয়াই অক্ষ বরাবর হবে লগ টি। এবার দেখো আমরা ইকুয়েশনটা লিখি। ইকুয়েশনটা কি ছিল? বি সমানুপাতিক টি, বি ইকুয়াল টু কি কে টি, বা আমরা উভয় পাশে লগ নেই, লগ বি ইকুয়াল টু কি লগ কে টি, বা লগ বি ইকুয়াল টু কি লগ টি প্লাস লগ টি। এবার দেখো লগ বি কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই এর একটা মান, লগ টি এক্স অক্ষ বরাবর এক্স এর একটা মান, সামনে কি +1 আছে, এটাকে আমরা ধরি ঢাল, আর লগ কে হচ্ছে সি। তাহলে কমন ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, এটা কি ওয়াই অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ, এবং ঢালের মানের ক্ষেত্রে কি
+1 ধনাত্মক, তার মানে গ্রাফটা কোন দিকে আসবে, নিচে থেকে উপরের দিকে যাবে, ঢালের মান ধনাত্মক। আর এতটুকু অংশ হবে কি লগ কে, মানে ছেদিতাংশ সি। ঠিক আছে, এই গ্রাফের কাজ শেষ, এটা উঠাই নাও। এবার আমরা যেটা দেখাবো, এবার আমরা দেখাবো লগ বি বনাম লগ 1/t গ্রাফ। তাহলে আমরা একে নেই, এদিকে হবে কি লগ বি আর এদিকে হবে লগ 1/t। ইকুয়েশনটা আমরা লিখি বি সমানুপাতিক টি, বি ইকুয়াল টু কি কে ইন্টু টি, বি বাই টি ইকুয়াল টু কি কে, বা ভি ইন্টু 1/t ইকুয়াল টু কি কে। তাহলে লগ বি ইন্টু 1/t কে, বা লগ বি প্লাস লগ 1/t ইকুয়াল টু কি কে, বা লগ বি মাইনাস লগ 1/t, সরি এই জায়গায় তো লগ হবে, লগ কে, লগ কে প্লাস কি লগ। তাহলে এবার দেখো লগ বি মানে কোন বরাবর ওয়াই, লগ 1/t এক্স মাইনাস 1 ঢাল লগ কে সি। তাহলে ওয়াই ইকুয়াল টু কি এম এক্স প্লাস সি, এম এর মান কি -1। তাহলে গ্রাফটা কোন দিকে যাবে, উপর থেকে নিচের দিকে যাবে, আর এতটুকু অংশ হবে কি লগ সি। এ হলো আমাদের চার্লসের সূত্রের গ্রাফ। আচ্ছা, এই হচ্ছে চার্লসের সূত্রের গ্রাফ। আর আরেকটা সূত্রের বিষয় আছে, এটা আমরা দেখাই দেই। এই গ্রাফটা তোমরা উঠাই নাও, গ্রাফের কাজ শেষ। এখন মোটামুটি তোমাদেরকে যে কোনো গ্রাফ দিলে তোমরা নিজেরাই কি আঁকতে পারবা। ঠিক আছে, শুধু কি বনাম কি আঁকতে হবে, কোন সূত্র থেকে আঁকতে হবে, এই বিষয়গুলো দেওয়ার পরে কি তোমরা নিজেরা গ্রাফগুলা কমপ্লিট করে ফেলতে পারবা। আচ্ছা, এবার আমরা দেখাবো চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত, আচ্ছা চার্লসের সূত্রটা কি পাইছি আমরা, v1/t1 ইকুয়াল টু কি v2/t2, এটা তোমরা পাইছি চার্লসের সূত্র। আচ্ছা, এবার দেখো আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু কি ভর বাই আয়তন, আয়তন ইকুয়াল টু কি ভর বাই ঘনত্ব। ঠিক আছে, তাহলে এবার আমরা এই আয়তনের পরিবর্তে ওই বিষয়টা লিখে ফেলি, কি আসবে m1 d1 t1 m2 d2 t2। আচ্ছা, আমরা চার্লসের সূত্রে কি জানি, ভর স্থির থাকে না, তাহলে m1 আর m2 কি সেম হবে, তখন সূত্রটা কি দাঁড়াবে d1 t1 ইকুয়াল টু কি d2 t2। এই কোশ্চেন দিয়ে কিন্তু আমরা ম্যাথ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আবার দেখো, তার মানে কি dt ইকুয়াল টু কি, মানে ঘনত্ব এবং তাপমাত্রার গুণফল কি ধ্রুবক হয়, সেম হয়। তাহলে দেখো এই জায়গাতে কি লেখা যায়, d ইকুয়াল টু কি k 1/t বা d সমানুপাতিক 1/t। এটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত। এটাকে আবার কিভাবে প্রকাশ করা যায় বলতো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ঘনত্ব এর পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ঘনত্ব এর পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়ানো হলে ঘনত্ব কমবে, তাপমাত্রা কমানো হলে ঘনত্ব বাড়বে। এই হচ্ছে চার্লসের সূত্রের অনুসিদ্ধান্তের কাজ। ডিয়ার স্টুডেন্ট, আজকের লেকচারে আমরা চার্লসের সূত্র, চার্লসের সূত্রের গ্রাফ এবং চার্লসের সূত্র অনুসিদ্ধান্ত এই বিষয়গুলো